অ্যাডভোকেট জনাব ফজলুর রহমান। জনাব ফজলুর রহমান, আপনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আমি অনুষ্ঠানের শুরুতেই একটু দুঃখ ভারাক্রান্ত ভাবেই বলতে চাই যে আমাদের দেশে প্রফেসর ইউনূস সরকারের যে 18 মাস, অন্ধকার 18 মাস, এই 18 মাসের সময় তৌহিদি জনতা নামে একটা অপশক্তি দেশে তাণ্ডব চালিয়েছিল। তারা মাজার ভেঙেছে, শত শত মাজার ভেঙেছে, শত শত ওরস বন্ধ করেছে। তারপর নুরাল পাগলার মাজার থেকে তার মরদেহটা তুলে পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। সেই ভয়ঙ্কর তৌহিদি জনতা, এটা একটা আলাদা গোষ্ঠী, আলাদা গ্রুপ, আমাদের ধর্মের সাথে যাদের কোনো সম্পর্ক নাই। তাদের কর্মকাণ্ডের ধারাবাহিকতা এখন নির্বাচিত সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এই সময়ের কিছু ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি এই সপ্তাহের মধ্যেই একটি মাজারে ওরস বন্ধ করে দেওয়া হয়েছে, নৌকাবাইজ বন্ধ হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হচ্ছে, সিনেমা প্রদর্শন বন্ধ হচ্ছে। মুক্তিযুদ্ধের অ্যাডভোকেট ফজলুর রহমান, এই কালো শক্তির দৌরাত্ম্য আর কতদিন চলবে, কিভাবে ঠেকানো যায় এই কালো শক্তির দৌরাত্ম্য, আপনার কাছে জানতে চাই। আপনি কালো শক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার এবং স্পষ্টবাদী মানুষ, আপনার কাছ থেকে আমরা আলোকবর্তিকা দিক নির্দেশনা জানতে চাই যে এই সব শক্তির কাছ থেকে রক্ষা পাওয়ার পথটা কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের কথা শুনছেন, আজকে আমাদের মহান নবী, আল্লাহর পিয়ারে হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন 12ই রবিউল আউয়াল। এই দিনে আমি সমস্ত সেই ইমানদার মানুষদেরকে, বিশেষ করে যারা সুফিবাদ আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাসী, বিশেষ করে যারা 12ই রবিউল আউয়ালকে আনন্দের দিন হিসাবে যারা পালন করেছেন এবং করে আসছেন, এবার যে বাধা দিয়েছিল, অসম্ভব ধরনের বাধার মুখেও যারা সবকিছুকে উপেক্ষা করে আজকে দেখলাম সারা বাংলাদেশে আরো ব্যাপকভাবে ঈদে মিলাদুন্নবী পালন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এত খুশি হয়েছি যে ওই যে ওহাবিরা, সালাফিরা, এরা চরম ভাবে পরাজিত এবং পর্যুদস্ত হয়েছে এবং তারা যে মনে করে যে তারাই ইসলামের একমাত্র ভ্যানগার্ড এবং তারাই একমাত্র ইসলামের এজেন্ট, সোল এজেন্ট, আজকে প্রমাণিত হয়েছে। যে আমি বারবার বলি যে বাংলাদেশের সুন্নিয়াত এবং সুন্নি যে মুসলমান, মাজারপন্থী যে মুসলমান, সুফিবাদী যে মুসলমান, তারাই হলো বাংলাদেশের আসল মুসলমান এবং তাদের পক্ষেই কম পক্ষে 90% মুসলমান আছে। ছোটবেলা থেকে আমি দেখেছি, স্কুলে ভর্তি হইলে লিখতে হতো রিলিজিয়ান মুসলিম, সেক্ট সুন্নি। সেই যে অবস্থা, সেই অবস্থার উপরে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় অপকর্ম এবং রাষ্ট্রীয় মদদে, বিশেষ করে সেই, আমি কি বলবো, উনাকে গালি দিলেও আমার নিজেরও খারাপ লাগে। সেই ইউনূস সাহেবের আমল থেকে যে খারাপ কাজগুলো হয়ে আসছিল মবের মাধ্যমে, এবং যেভাবে ইসলামের নামে ইসলাম বিরোধীরা ইসলাম ব্যবসায় নেমেছিল এবং তৌহিদি জনতার নামে যে অপরাধগুলো এখন পর্যন্ত তারা করে যাচ্ছে, এর বিচার একদিন হবেই। তবে আজকে আমি দেখলাম সারা দেশের ইমানদার মুসলমানরা সেই ঈদে মিলাদুন্নবী জীবনে রিস্ক নিয়ে পালন করেছে এবং সয়লাভ হয়ে গেছে রাস্তাঘাট। কাজে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং যারা পালন করছেন, আমি নিজেও পালন করেছি। আজকে সারা দিন আমি অন্য মুডেই ছিলাম, সেই মুডেই ছিলাম। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এক, দুই হলো এই যে সংস্কৃতি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বলেন, আমাদের চিরদিনের সেই গান, সেই নাটক, সেই যাত্রা, সেই লালন, সেই বাউল, সব কিছুকে যারা বন্ধ করে দিতে চায় তারা কারা? আমি এক জায়গাতে বলেছি যে সুর যদি এত খারাপ হতো
তাহলে আমাদের মুসলমানদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফ সুর ধরে পড়া হয় কেন? মৌলানা সাহেবরা, মৌলবী সাহেবরা সবাই ওয়াজ মাহফিলে গিয়ে সুর ধরে, এখন তো দেখি সবাই গান গায়ে গায়ে ওয়াজ করে, শুধু বাজনাটা লাগান না। কিন্তু এই বাজনাটা লাগানো যে অনেক সুন্দর, সেইটা বুঝেছিলেন সেই যিনি প্রথম ভারতবর্ষে ইসলামের জন্য যুদ্ধ করে পৃথিবীরাজকে পরাজিত করে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি হলেন গরিবে নেওয়াজ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তিনি সেই সুরের সঙ্গে যন্ত্রের যে সমাবেশ করেছিলেন, সেইটা আল্লাহর সঙ্গে মানুষের যে যোগাযোগ, তার বান্দার যে যোগাযোগ, সেই যোগাযোগটাকে অনেক বেশি ত্বরান্বিত করে বলে তিনি বলতেন, মানুষও তাই মনে করে। এবং দিস টাইম উইল কাম, যখন এই মৌলানা সাহেবরা একদিন বলতো মাইকে আজান দিলা হারাম, ছবি তোলা হারাম, রেডিও শোনা হারাম, টেলিভিশন সেন্টারে যাওয়া বেদাত, কত কিছু বলতো। এদের কথা কে শুনবো? এরা তো মধ্যযুগীয় বর্বরের মতো অন্ধকার যুগের কথা বলে। এরা একদিন বলবে পরিষ্কার ভাবে, সুরও সুন্দর, যন্ত্রও সুন্দর, বাজনাও সুন্দর, দুইটার মিলনে, মহামিলনে যে সুরের সৃষ্টি হয়, সেই সুরটা আমার ধারণা আমার সৃষ্টিকর্তাকে আরো বেশি আমার সৃষ্টিকর্তার কাছে আমাকে পৌঁছে দিতে সাহায্য করে। যারা, আমি বলেছি একটা বক্তৃতায়, সুর মানুষের জীবনের শ্রেষ্ঠ মানে শান্তির একটা উপাদান। সেই সুর যে পছন্দ করে না সেও সুর, কথাটা কিন্তু আমি বলছি। এটা মৌলানা সাহেবরা মনে করতে পারেন, তাদেরকে উপলক্ষ করে বলছি। অনেকে মনে করতে পারেন যারা গানের না, আমি তাদেরকে উপলক্ষ বলছি না, এটা বলছি তাদেরকে উপলক্ষ করে। যাদের ভিতরে, যারা কান থাকতে শোনে না, চোখ থাকতে দেখে না, মন থাকতে যারা বুঝে না, আমি তাদের কথা বলছি, যারা সুরকে বন্ধ করতে চায়। কিন্তু বাংলা এবং বাঙালি, আমরা মুক্তিযুদ্ধ করে যে দেশ স্বাধীন করছি, সেই দেশে আমি গণতন্ত্র, আমি আমার মানবাধিকার, আমি আমার সমস্ত আধুনিক জীবন যাত্রা, আমার সঙ্গীত, আমার অধিকার আমি পালন করব, আমার অধিকার আমি প্রয়োগ করব। এবং এই সমাজ আমাকে এই অধিকার দিয়েছে। শুধু সমাজ নয়, বাংলাদেশের রাজনীতির যে মূল বই, যাকে বলা হয় ৭২-এর সংবিধান, সেই সংবিধান যে আমাকে অধিকার দিয়েছে, আমি সংস্কৃতি, সাহিত্য, শিল্প, শিক্ষা, আমার সঙ্গীত, আমি সবকিছু আমার ইচ্ছা মতো মানুষকে ক্ষতিগ্রস্ত না করে, রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত না করে পালন করতে পারবো। সেটা এই দেশে হবেই, কেউ এইসব বাধা দিতে পারবে না। আমি বলেছি, আমি এটা চ্যালেঞ্জ করলাম। যেমন আজকে আহলে সুন্নাতুল জামাত বা আজকে ঈদে মিলাদুন নবীকে বাধা দিয়ে পারে নাই, এইসব বর্বর মধ্যযুগীয় বর্বররা সঙ্গীতকে বাধা দিয়ে, সুরকে বাধা দিয়ে কোনোদিন তারা ঠেকাতে পারবে না। আমি এটা চ্যালেঞ্জ করে গেলাম। স্যার, এই পর্যায়ে আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করব। বাংলাদেশের ভারতের সাথে সম্পর্কটা, এইটা নষ্ট করার জন্য আমরা মনে করি যে কোনো একটা শক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানকে মানে মিসগাইড করছে কিনা। মানে জনাব তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে চায়নার সাথে সম্পর্ক রাখছেন, আমেরিকার সঙ্গে রাখছেন, ভারতের সঙ্গেও তিনি ভারতের প্রতি আক্রমণাত্মক কোনো কথা বলেন না ডক্টর ইউনূসের মতো, বা মন্ত্রীরাও তেমন কেউ, মন্ত্রীরাও কোনো কথা বলছে না। কিন্তু ওনার ভারত সফরটা নিয়ে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ভূমিকা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমানের মতো লোক এখনো রয়েছেন, যে খলিলুর রহমানের প্রকাশ্য সমালোচনা করেছেন। 1 বছর আগেই রিজভী আহমেদ সহ, সালাউদ্দিন আহমেদ সহ ওনারা সমালোচনা করেছেন। তিনি সামলাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, এখন আবার হুমায়ুন কবিরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু কোথায় যেন একটা টানা পড়েন, মনে হচ্ছে প্রধানমন্ত্রীকে কেউ 1 পা আগালে 2 পা পিছিয়ে দিচ্ছে কিনা। ভারতের সাথে আমাদের সম্পর্কটা কি কেউ আড়াল থেকে নষ্ট করার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে? আপনার কি মনে হয়? আমি আপনাকে বলি, আমি এখন পর্যন্ত বুঝলাম না, খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, আমি ওনাকে এখন পর্যন্ত চিনি না। উনি কে বা কি আমি অতটা জানিও না। এখন উনি আমার
দল বা আমার নেতা আমাদের নেতা জনাব তারেক রহমান ওনাকে তার মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী করেছে, আমার তো কিছু বলার নাই। কিন্তু একটা জিনিস আমার বলার আছে, উনি কিন্তু ইউনূস সাহেবেরও সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন ইত্যাদি ইত্যাদি। উনি কি আমার বুঝার সুযোগ হয় নাই, যেহেতু ওনার সঙ্গে আমার ওইভাবে পরিচয় হয় নাই। তবে অনেকেই মনে করে যে বিএনপিতে রাষ্ট্রপতি যেমন নিজের দলের অভিজ্ঞ লোককে বানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীও যদি নিজের দলের, সেই বিএনপি এত দরিদ্র, রাজনৈতিক ভাবে এত দরিদ্র সংগঠন না যে বিএনপি নিজের একজন পররাষ্ট্রমন্ত্রী পাওয়া যাবে না, এটা খলিল সাহেবকে দিতে হবে। খলিল সাহেব কোত্থেকে আসছে না আসছে এটা আমি জানি না, অনেকে অনেক কিছু মনে করে, আমি সেটা বলতেও চাই না। আর পরের যে প্রতিমন্ত্রী দুইজন, একজন প্রতিমন্ত্রী ছিলেন জনাব ওবায়দুর রহমান সাহেব, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও নেতা ছিলেন, অনেক বড় নেতা ছিলেন, পরবর্তী সময়ে বিএনপি মহাসচিব ছিলেন, তার কন্যা তিনি একজন প্রতিমন্ত্রী। উনি আমার মেয়ের মতো, তাকে আমি দেখলেই মা ডাকি। আরেকজন বয়সে আরো ছোট, তাকেও আমি চিনি না, উনি নাকি লন্ডন থেকে আইসে, আমি তাকে চিনি না, খালি নামটা শুনছি উনি অমুক। এরা অনেক ভাগ্যবান মানুষ। তবে একটা কথা বলি, পররাষ্ট্রনীতি সম্পর্কে কথা বলতে হলে যে যত কথাই বলুক, সেই কথাটা এটা একটা ডিসিশনের মাধ্যমেই বলা উচিত। এবং আমাদের নেতা এত বেশি সম্মান দেন দলকে এবং দলের সিদ্ধান্তকে এবং আমাদের মুরব্বীদেরকে, আমার বিশ্বাস এই দেশে কোনো চুক্তি, কারো সঙ্গে জুটে যাওয়া, ওই কোনো যুদ্ধ জুটে যাওয়া, এগুলো আমরা দেখতাম সেন্টো সিয়াটু, ওইগুলো অনেক আগের ব্যাপার, 56-57 সনের ব্যাপার। এগুলো হয়েছে। এই পৃথিবীর সমস্ত বড় বড় শক্তিগুলো ছোট ছোট দেশগুলোকে তাদের পুতুল বানানোর জন্য অনেক সময় সাথে নেওয়ার চেষ্টা করে, সমর্থন বাড়ানোর জন্য, হাত তোলার জন্য। আমি মনে করি না, আমার ব্যক্তিগত অভিমত এটা, জানি না দল কি করবে, প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত নেবে, তবে এই ধরনের কোন জোটে যাওয়া আমার মনে হয় না বাংলাদেশের জন্য উচিত হবে, এটা আমার মনে হয় না। কারণ অমুকের বিরুদ্ধে অমুক জোট, অমুকের বিরুদ্ধে তমুকের জোট, এটা আমার গিয়া দরকার কি? আমি তো হইলাম, আমার দেশের পররাষ্ট্রমন্ত্রী হলো ফ্রেন্ডশিপ টু অল, মেলাইস টু না, সবার সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। এই জায়গাটাতেই বাংলাদেশ থাকবে আমি বলে মনে করি। কারণ জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেইটুক চিন্তা উনি নিশ্চয়ই করবেন এবং এই অভিজ্ঞতা বা এই জ্ঞানও তার আছে। বাংলাদেশ পট করে একটা জায়গাতে চলে যাবেন যেমন তা না। আর সম্পর্কের ব্যাপারে পৃথিবী বদল হতে পারে যতদিন পর্যন্ত পৃথিবী কিয়ামত না হয়েছে। বন্ধু বদল হইতে পারে, স্ত্রী বদল হইতে পারে, অনেক কিছু বদল হইতে পারে, কিন্তু প্রতিবেশী বদল হয় না। আর ভৌগোলিক যে প্রতিবেশী যারা আছে, ইন্ডিয়া, তারা তো আমাদের সঙ্গে হবে না। কিয়ামত না হলে পরে আমাদের পাশ থেকে সরে যাওয়ার কথা নয়, তারা 3 দিকে আসে। আমি মনে করি দোষ ত্রুটি সবকিছু সহ ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাই উচিত। কিভাবে থাকবে এটা আমাদের সরকার নিশ্চয়ই সিদ্ধান্ত করবে, নিশ্চয়ই ওনারা ঠিক করবেন। কিন্তু এইটা হতেই হবে, যদি বাংলাদেশকে শান্তিতে থাকতে হয়, বাংলাদেশে উন্নয়ন করতে হয়, ভারতের সঙ্গে সম্পর্ক থাকাটা প্রয়োজন। এবং সেই সম্পর্কটা হলো সুসম্পর্ক। কারণ সমস্যাটাও আমাদের ভারতের সঙ্গে, আমাদের সমস্যা তো চীনের সঙ্গে হবে না, কারণ চীনের সঙ্গে আমার বর্ডার নাই। আমার সমস্যা এমনকি নেপালের সাথেও হবে না, শ্রীলঙ্কার সাথেও হবে না, আমেরিকার সাথে তো নয়, তারা অনেক দূরে। আমার সাথে যেহেতু ভারতের বর্ডার আছে, কাজে পানি যখন এই সমস্যা আসবে তার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। যখন বিএসএফ বিডিআর এর বা এখন এই যখন লাগবে, গন্ডগোল লাগবে, তখন সমস্যাটা আমার যে বর্ডার আমার সঙ্গে, তার সঙ্গে তো আমার যুদ্ধই সবসময় একটা কঠিন ব্যাপার থাকবে, মনোভাব থাকবে, মনোমালিন্য থাকবে। আমেরিকার যেমন মেক্সিকোর সঙ্গে থাকে, কানাডার সঙ্গে থাকে, পাকিস্তান এখন আরেকটা দেশ আফগানিস্তান, দুইটাই মুসলমানের দেশ, কিন্তু প্রত্যেক দিন বর্ডারে গোলাগুলি হয়। এটা কিন্তু এর জন্য
এইটা করা ঠিক হবে না যে অমুকের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়া ভারতের সঙ্গে আমাকে শত্রুতা করতে হবে, এইটা করা কিছুতেই ঠিক হবে না। আমি এটা মনে করি সারা পৃথিবীর সাথে বন্ধুত্ব থাকুক, কিন্তু ভারতের সঙ্গে অবশ্যই বন্ধুত্ব থাকতে হবে, কারণ যেহেতু প্রতিবেশী আমি চেঞ্জ করতে পারবো। সেই বন্ধুত্বটা থাকতে হবে এবং সেই বন্ধুত্বটা থাকতে হবে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে। আমি বিশ্বাস করি বিএনপি পারস্পরিক মর্যাদার ভিত্তিতে একটা বন্ধুত্ব ভারতের সঙ্গে রাখবে। কথাটা খুব ফজলুর রহমান, একটা বিষয় তুলে ধরি আপনার সামনে। রংপুরে একটা খুব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুরো একটা পরিবারকে, সনাতন ধর্মাবলম্বী একটা পরিবারকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। আমি আজকে দেখলাম সনাতন ধর্মাবলম্বী নেতা যারা আছেন ঢাকায়, তারাও প্রশ্ন তুলছেন যে এরকম একটা পুরো ঘটনাটার মধ্যে একটা পরিকল্পনার আন্দাজ পাওয়া যায়। আগে বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে, পাশের মন্দিরের সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে দুইটা ছেলে, একেবারেই হ্যাংলা পাতলা দুইটা ছেলে 4 জন মানুষকে এভাবে শেষ করলো। আরো ভেতরে অনেক তথ্য বেরোচ্ছে যেগুলো অসামঞ্জস্যপূর্ণ। মানে মানুষের মধ্যে কোথায় যেন একটা দ্বিধা তৈরি হচ্ছে যে পুলিশ যে বক্তব্যটা দিচ্ছে, এই বক্তব্যটা কতটুকু সত্য। এবং এই চাঞ্চল্যকর ঘটনার পেছনে বাংলাদেশের মৌলবাদী বা জঙ্গি গোষ্ঠীর একটা আস্ফালনের যোগসূত্র কেউ কেউ আন্দাজ করছে। আপনার কাছে কি মনে হয়, এবং এই ঘটনাটা কি কতদূর আরো ডেপথ পরিকল্পনা থাকা, তদন্ত হওয়া উচিত কিনা? কারণ আমরা এখনো কোনো ডিএনএ টেস্টের কোনো রিপোর্ট পাই নাই, ফরেনসিক রিপোর্ট পাই নাই। সেই ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন বিষয়টা একটু জানতে চাই। শুনেন, আমি শুধু ফজলুর রহমান এমপি এইটা না, রাজনীতিবিদ শুধু এইটা না, আমি কিন্তু একজন আইনজীবী এবং আমি কিন্তু ক্রিমিনাল সাইডের আইনজীবী করি। আমি মার্ডার কেস, যাবজ্জীবন কেস, ফাঁসির কেস, খালাস করি, বহাল থাকে, সবকিছু করি। কাজেই আমি কাগজটা হাতে নিলে বা ঘটনাটা শুনলেই বুঝতে পারি এটার ভিতরে কি আছে, রহস্যটা কি। এই কেসটা খালাস পাবে না এই কেসটা যাবজ্জীবন হবে না ফাঁসি হবে, এটা আমি বুঝতে পারি মার্ডার কেস হইলে পড়ে, কারণ আমি একজন আইনজীবী। সে আইনজীবী হিসাবে একটা কথা বলি, যেভাবে দেখলাম আইনজীবী হিসাবে বলবো, এই প্রসেসে এত দ্রুত সুপারসনিক গতিতে এত উপরের অফিসাররা কথা বলে ফেলানো এবং সিদ্ধান্তে পৌঁছে যাওয়া এমন একটা ঘটনা, যে ঘটনাটা দেখলে পরে মানুষ হিসাবে বিবেক এমন ভাবে দংশন করে যে এটার কোনো সীমা নাই। মানে মনে হয় চোখ তুমি অন্ধ হয়ে যাও, বিবেক তুমি বন্ধ হয়ে যাও। এই ধরনের ঘটনা কি একটা দেশে ঘটতে পারে? একটা দেশের মানুষ করতে পারে? কে করছে আমি জানি না, কিন্তু এত দ্রুত যে কথাগুলো বলা হয়েছে এইটা আমি কেন জানি, আমি আইনজীবী হিসাবে বললাম, এটা আমি বিশ্বাস করলাম না। আমার বিশ্বাসের মধ্যে কেন জানি বিষয়টা আসতে চায় না। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব, বাংলাদেশ এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে বাঁচানোর জন্য দ্রুত এটা সঠিক তদন্ত করা হোক। এবং আমার ধারণা সঠিক তদন্ত করলে ভিন্ন কিছু বের হয়ে আসতে পারে। তবে যেভাবে ঘটনাটা দেখানো হয়েছে আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয় নাই, কোনো কারণেই বিশ্বাসযোগ্য মনে হয় না, এটা আমার মনে হয়। আর এই ধরনের ঘটনা আল্লাহ যদি থাকে, হিন্দুদের ভগবান যদি থাকে, ধর্ম যদি থাকে, মনুষ্যত্ব যদি থাকে, এই ধরনের ঘটনা বাংলাদেশে আর ঘটা উচিত নয়। খালি মৃত্যু মৃত্যু মৃত্যু, ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, শিশু ধর্ষণ, বলৎকার, মসজিদের ভিতরে ধর্ষণ, মাদ্রাসার ভিতরে বলৎকার, এইগুলো আল্লাহ তুমি বন্ধ করো। এটা আল্লাহর কাছে আমি ভানা চাইতেছি যে আল্লাহ আমাদেরকে এর থেকে মুক্ত করো, এই জাতিকে মুক্ত করো। আমি আর এইসব বলতে পারি না, অনেকেই মনে কষ্ট পাইতে পারেন, কিন্তু আমি আমার বিবেকের তাড়নায় বলতেছি, যদি না বলি তাহলে আল্লাহর কাছে আমি দায়ী থাকবো। এইসব বন্ধ হওয়া উচিত। যেসব মানুষকে দেখলে মনে হয় ফেরেশতার সঙ্গে দেখা হয়েছে, তার যখন ডায়েরিটা আমি খুলি
তার যখন পত্রিকায় ব্যবহারটা দেখি, তার হোটেলে যখন তার অভ্যাসটা দেখি, তখন আমার মনে হয় এইটা দেশ হওয়া উচিত না, এইটা দেশ হওয়া উচিত না, এটা বন্ধ হওয়া উচিত, বন্ধ হওয়া উচিত। এবং এটা বন্ধ না হইলে এই দেশে মনুষ্যত্ব থাকবে না, সমাজ থাকবে না। কাজে খুব কঠিন ভাবে রংপুরের ব্যাপারটা, যে গণপতি চক্রবর্তী বাবুর পরিবারের ব্যাপারটা দেখা উচিত। আমি সেই পরিবারের প্রতি সমবেদনা কাকে জানাবো? সবাইকে তো মেরে ফেলছে। তবে যারা এই ঘটনাকে যারা, আমি সবার সঙ্গে একমত হয়ে বলতেছি, ঘটনাটা খুব খতিয়ে দেখা উচিত, অনেক গভীর থেকে ঘটনাটা কি ঘটেছে, এটা আমি মনে করি। স্যার, আমি সবশেষ একটা প্রসঙ্গ দিয়ে শেষ করব। রাজনীতিতে একটা ইস্যু আছে এখন, সেটা হলো শেখ হাসিনা তার প্রত্যাবর্তনের যে ঘোষণা দিয়েছে বা ফিরে আসার যে ঘোষণা দিয়েছে, দেশে আসতে চান তিনি ডিসেম্বরে। আমরা নানান রকম তথ্য পাই, ইন্ডিয়াতে সাংবাদিকরা যাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়, কথা হয়, তারা জানাচ্ছেন যে তিনি আসার সময় বিশাল এক সমারোহ তৈরি হবে, 20টা ফ্লাইট তারা রিজার্ভ করছে, বুকিং দিচ্ছে, 200 ইন্টারন্যাশনাল মিডিয়া আসবে। আমার কথা হলো যে ডিসেম্বরে ওই সময়টায় বাংলাদেশ সরকারের তখন 1 বছর পূর্ণ হবে না, নতুন সরকারের। তো সরকারের জন্য আওয়ামী লীগ তো এমন কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি যে একটা গণ আন্দোলন শুরু হয়ে গেছে, একটা গণবিক্ষোভ চলছে, এমন কোনো সিচুয়েশন তৈরি হয় নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই ফিরে আসার ঘোষণাটা আপনি কিভাবে দেখছেন, কি মনে করেন, এবং এতে করে দেশের ইন্টারনাল পরিস্থিতি কি হতে পারে বলে আপনি মনে করেন? এটা আমি বহুবার বহু বক্তব্যে বলছি, এখনো বলি, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাটা জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির উপরে নির্ভর করে এবং তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। এটা বাংলাদেশের সাবজেক্টিভ কন্ডিশন এবং সারা পৃথিবীর অবজেক্টিভ কন্ডিশনের উপরে নির্ভর করে। এবং আমার ধারণা যে যদি শেখ হাসিনাকে ফিরে আসতে হয়, দুইটার সমন্বয় হইতে হবে। সেই দুইটার সমন্বয় যেদিন হবে সেদিন তিনি ফিরে আসবেন। আজকের মতো অবস্থায় যদি থাকে, যে অবস্থায় তারা ফিরে আসার ঘোষণা দেন, এই অবস্থার যদি পরিবর্তন না হয় বা কোনো কারণে যদি আওয়ামী লীগের উপর থেকে যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার না হয়, তাহলে এই অবস্থাতে তাদের আশাটা বাস্তবতা আছে বলে আমি মনে করি না। কিন্তু এটাও আমি মনে করি যে অবজেক্টিভ কন্ডিশনটা যদি এরকম হয় যে শেখ হাসিনা আসার মতো পরিবেশ তারা সৃষ্টি করতে পারে, আসতেও পারে, এটা আমি বলতে পারবো না, না কোনদিন আসতে পারবে না। তবে এইটাও ঠিক, কোন রাজনৈতিক দলকে সারা জীবনের জন্য বন্ধ করে রাখা যাবে না, এটা ঠিক, আমি বলে দিলাম। আমি বহুত দেখছি এগুলো। কোন রাজনৈতিক দলকে সারা জীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করে রাখা যাবে না, কোনো না কোনো ভাবে তারা ফিরবে, এটা আমি জানি। দিস টাইম উইল কাম, এবং না আসলে বোঝা যাবে না ইতিহাসের গতি ভিন্ন দিকে যাচ্ছে। সারা জীবন কোনো দল নিষিদ্ধ থাকবে না। এবং যেদিন শেখ হাসিনা আসবেন, যে দিয়ে ঘোষণা দিচ্ছেন যে ডিসেম্বর মাসে, আমি টাইম দিয়ে বলতে পারবো না, আমি কিছুতেই টাইম মানবো না, কিন্তু পরিবেশ সৃষ্টি করতে হবে সাবজেক্টিভলি শেখ হাসিনা এবং তার দলের যদি পারে, আর আন্তর্জাতিক শক্তি অবজেক্টিভ কন্ডিশন যদি। অজয় দা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দাদা, দূরে থাকলেও তো আপনি দেশের সব খবরই রাখেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা বর্তমানে দেশে, এটা নিয়ে আমরা গত বেশ কয়েকদিন ধরে বেশ উদ্বিগ্ন। এবং এর আসলে কারণটা কি এটা বোঝা যাচ্ছে না। আমরা একটা জিনিস দেখছি, যে যেমন আমি একটা ঘটনা বলি আপনাকে, যে রংপুরের স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী যে সপরিবারে মারা গেলেন, এটা নিয়ে নানা ধরনের ঘটনা। প্রথম দেখলাম যে পুলিশ খুব দ্রুততার সঙ্গে, অবিশ্বাস্য দ্রুত গতিতে সবকিছু উদ্ধার করে ফেললেন। পুলিশ কমিশনার একটা প্রেস ব্রিফিং করলেন,
প্রেস ব্রিফিং করতে করতে উনি চোখ দিয়ে পানিও ফেললেন, কান্নাকাটিও করলেন। আমি নিজেটা দেখেছি, দেখে আমি নিজে একটু মানে আপ্লুত হয়ে গিয়েছিলাম যে একজন পুলিশ কর্মকর্তা সিরিয়াসলি। পরে দেখলাম যে এটা নিয়ে সন্দেহ। আবার ময়না তদন্তের মধ্যে যা তথ্য পাওয়া গেল তার সঙ্গে অনেক কিছু মেলে না। তো এর বাইরে আমরা কিছুদিন আগে দেখেছিলাম সিলেটেও এরকম একটা হত্যা হচ্ছে সপরিবারে, মানে ইদানিং যেন সপরিবারে মানে পুরো পরিবারের সবাইকে মেরে ফেলা হচ্ছে। ওইটার রহস্য এখন উদ্ঘাটিত হয়নি। এটা যেটা হয়েছে রংপুরেরটা, এটা রহস্য উদ্ঘাটিত হয়েছে কিনা সেটাও তো ক্লিয়ার না। এটা কি রহস্যের উদ্ঘাটন বলবো নাকি ঘটনার প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা বলবো, কিছু তো বুঝতে পারছি না। তো আমার কথাটা হলো কি, এই যে সপরিবারে হত্যা করার যে একটা প্রবণতা যেটা আমরা লক্ষ্য করছি, শিশুটাও বাদ যাচ্ছে না। এর পেছনে কি আপনার মনে কি মনে করেন? আমাদের তো উর্বর মনে অনেক কিছু আসে, আপনি কি ভাবছেন এগুলোকে নিয়ে? আপনাকে আমি ধন্যবাদ জানাই প্রসঙ্গটি তুলবার জন্য। অত্যন্ত হৃদয় বিদারক, বেদনা বিধুর একটা ঘটনা। কিন্তু আপনি যখন বললেন যে পুলিশের কান্না, সেটা দিয়েই আমি একটু বলি। ছেলেবেলা থেকে না আমার একটা সন্দেহ আছে, এবং এই সন্দেহটা কিভাবে হয়েছে ধরেন, আমি যখন বাচ্চারা অন্য খেলা খেলতো, আমি পত্রিকা খেলতাম। আমি কাগজ কেটে পত্রিকা বের করতাম নিজে নিজে, এবং ওই পত্রিকা আমি নিজেই খবর দিতাম, নিজেই খেলার খবর দিয়ে এরকম করতাম। তো পত্রিকা পড়ার স্বভাবের কারণে আমি ছেলেবেলা থেকে দেখতাম যে ধরেন একটা বাস গড়িয়ে খাদে পড়েছে, ওটা নিউজ করতো কি, একটি বাস খাদে পড়ে গেছে, 2 জন মানুষ ও 3 জন পুলিশ আহত। তো পুলিশ কি মানুষ না? 2 জন পুলিশ আর 3 জন মানুষ কেন? পুলিশও তো মানুষ। এই যে আপনি বললেন না যে পুলিশের চোখে কান্না, এটা আমাদেরকে আবেগ আপ্লুত করতেই পারে, করেছিল। কিন্তু তারপরেই আমরা দেখলাম প্রচুর কারণ সৃষ্টি হচ্ছে, যেটা এই কান্নাকে অবসলিউট করে দিচ্ছে, কুমিরের কান্না হিসেবে ভাবতে আমাদেরকে বাধ্য করছে। এখন দেখুন, পুলিশ হচ্ছে আমাদের দেশে অত্যন্ত, আমি বলবো আমাদের অনেক আত্মীয় স্বজন পুলিশে কাজ করে, আমাদের অনেক বন্ধু ছিল পুলিশে, এখনো আছে। তো এটা তো মানতে হবে যে পুলিশও মানুষ, পুলিশেরও হৃদয় আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশ একটা রেজিমেন্টেড ফোর্স, তারা তাদের আইন এবং ধারার বাইরে যেতে পারে না, এবং যেটা স্ক্রিপ্ট থাকে সেটাই তারা পাঠ করে। তো আপনার এই হৃদয় বিদারক ঘটনাটা আপনি যেটা বললেন যে অত্যন্ত সাংঘাতিক একটা প্রশ্ন আপনি করেছেন, যেটা কি মনে হয়, আপনি হয়তো জানেন মাত্র কিছুদিন আগে জাতিসংঘে বলা হয়েছে বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীরা আবার চেষ্টা করছে তৎপর হবার জন্য, তাদের কাছে রিপোর্ট আছে এবং সংগঠিত হচ্ছে দেশের আনাচে কানাচে। এই যে বললেন পরিবার সহ মেরে ফেলা, একেবারে আমি যদি খোলামেলা কথা বলি, যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতনটা হচ্ছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর, এইটাকে মানে আপনি স্বাভাবিক প্রক্রিয়া বা বিচ্ছিন্ন ঘটনা কোনোটা বলার কোনো কারণ নেই, কিন্তু অত্যন্ত লজ্জাজনক। এবং কোন পরিস্থিতিতে গেছে দেখেন, যদি আমরা একটু রূপক অর্থে বলি, মেয়েটির নাম ছিল আগামী। আগামী মানে ভবিষ্যৎ। আগামীকে শেষ করে দেওয়া হয়েছে, ভবিষ্যৎকে শেষ করে দেওয়া হচ্ছে বাংলাদেশে। আপনি দেখেন একটা স্কুল শিক্ষক রিটায়ার্ড, 65 বছরের বয়স তার, যা দেখলাম, তার ওয়াইফের বয়স 50+ বা ইত্যাদি। তো সর্বনাশ হচ্ছে। শেষ যে রিপোর্টটি, ডোমের যে সাক্ষাৎকার 71 টিভির সাথে, ওটা আমি শুনলাম পুরা। ডোম মানে তো জানেন যে যারা মরা পোড়ায় বা মরা সৎকার করে তারা। সে যে বলছে যে বীর্য আছে, কি মারাত্মক অভিযোগ দেখেন। বলছে মেয়েটির এবং ভদ্র মহিলার ভেজাইনাতে, বা যাই হোক আমরা এইসব শব্দে যেতে চাই না, সেখানে যে পাওয়া গেছে আলামত, মানে এগুলো মানে কি, মানে হচ্ছে ধর্ষণ করা হয়েছে। এবং আমি একটা কথা একটু মানে বিনয়ের সাথে জানতে চাই, হঠাৎ করে আপনার এই যে ভদ্রলোক যারা 4 জন মারা গেলেন, তারা সবাই চক্রবর্তী, পুলিশের যিনি রহস্য ইয়ে করবেন, সমাধান করবেন, তিনিও আপনার হিন্দু মানুষ দেখা গেল, কি যেন নাম, সনাতন। তারপরে সাক্ষী ধরে আনা হলো, তাও হিন্দু। তারপরে দেখা গেল আপনার যে 2 জনকে সাসপেক্ট করা হয়েছে, ধরে নিয়ে গেছে, তারাও হিন্দু, ডোমও হিন্দু। রংপুরে তো হিন্দু আসলো কোত্থেকে হঠাৎ করে, এটাই তো বুঝতে পারছি না। রংপুর হঠাৎ হিন্দুপূর্ণ
এবং আপনার অন্য সম্প্রদায় শূন্য হয়ে গেল কি করে? স্ক্রিপ্ট একটু বাস্তবমুখী এবং একটু মানে কি বলবো রিয়ালিটি সম্পন্ন হলে ভালো হয়। এই স্ক্রিপ্ট দিয়ে কিন্তু শাক দিয়ে তো মাছ ঢাকা যাবে না। সবচেয়ে যেটা করুন সেটা হচ্ছে যে আমরা হিন্দু মুসলমান প্রশ্নে না যাই। এটা কি সবার জন্য বিপদ সংকেত নয়? আপনার বাড়িতে আপনি আপনার পরিবার সহ অনিরাপদ, আপনার পরিবারকে হয় ধর্ষণ করা হয়েছে, অথবা ইয়াবা খেয়ে হত্যা করা হয়েছে, অথবা অন্য কোনো কারণে হত্যা করা হয়েছে, কিন্তু এই ক্লিনজিং বা এই হত্যাকাণ্ড বন্ধ করতে না পারা, এই ব্যর্থতা তো সরকারকে নিতে হবে। আইন শৃঙ্খলার যে সিলেটে যেটা ভয়াবহ হয়েছিল, পরিস্থিতি বাংলাদেশে। আমি আপনাকে বলি, সিলেটে যে ঘটনাটা ঘটেছিল সপরিবারে, ওরা অবশ্য মুসলিম ছিলেন, কিন্তু ওরা আবার আওয়ামী লীগ করতেন এক সময়। আওয়ামী জি, পরিবার, আমি এখন নিউজের মধ্যে এই কথাটা আমার উল্লেখ আছে, নিউজের মধ্যে উল্লেখ করা হয়েছে যেটা আওয়ামী পরিবার। মানে আওয়ামী পরিবার হলে কি তাহলে হত্যাটা আর হত্যা থাকে না নাকি? এটা তো আওয়ামী পরিবার, সংখ্যালঘু পরিবার, প্রগতিশীল পরিবার, বামপন্থী পরিবার, মানে এদের আর বাঁচার কোনো অধিকার নাই, তাই তো? এখন এটা হ্যাঁ, কি শুধু বলবেন? হ্যাঁ, তার মানে শুধু বাঁচবে মব পরিবার আর মৌলবাদ পরিবার, এই তো। এখন দেখেন, আমরা যদি একটু ভেতরের দিকে যাই, আমি আবারও বলছি, আমি প্রতিবারই এই শোতে বলি যে সবচেয়ে বিপজ্জনক হয়েছে আমাদের সুশিক্ষিত নামে পরিচিত মানুষের সরকার। উনি আমাদের এই ঢাকনাটা খুলে দিয়ে গেছেন। এই যে একটা ঢাকনা কি হয় জানেন, ম্যানহোলের যে ঢাকনা থাকে, এটা কারণ হচ্ছে গন্ধ এবং আবর্জনাকে চেপে রাখতে হয়। উনি আমাদের এই ঢাকনাটা খুলে দিয়ে চলে গেছেন, আমি বারবার বলছি কিন্তু। এবং এই নির্লজ্জের মতো তার প্রেস সেক্রেটারি এখনো কথা বলে, বিভিন্ন জায়গায় এসে উনি কথা বলে এখনো, আমি দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে, কিন্তু কেউ তাকে, একমাত্র আব্দুল তুষারকে আমি মাঝে মাঝে দেখেছি তাকে স্পষ্ট করে বলতে। তা এই মানুষগুলো আমাদের যে ক্ষতি করে গেছে, এই যে ম্যানহোলের ঢাকনা খুলে দিয়ে গেছে, সেই ঢাকনাটা এখনো লাগানো যাচ্ছে না। এবং দেখেন, আমি বলি কিভাবে খুলে দিয়ে গেছে, কতগুলো যে হত্যাকাণ্ড তখন হয়েছে। এই যে আপনি বললেন আওয়ামী পরিবার, মানে চামড়া ছুঁড়ে ফেলেছে মানুষের। হ্যাঁ, তারপরে ধরেন যাকে ইচ্ছা তাকে গলায় জুতার মালা দিয়ে মেরে, সবচেয়ে বড় কথা হচ্ছে কতগুলো প্রতিষ্ঠান থাকে দেশে, 32 নম্বরটা বুলডোজার দিয়ে ভেঙেছে। আর এই লোক বলছে যে আমরা আমরা জানতাম না। কত বড় মিথ্যুক আপনি দেখেন, হোয়াট আ লায়ার হি ইজ। আপনি ঢাকা শহরে ধানমন্ডিতে বুলডোজার যাচ্ছে একটার পর একটা, আর আপনি জানেন না। আমি ওই প্রসঙ্গে যেতে চাই না, আমি যেটা বলতে চাই, মানুষের জীবন বিপন্ন করার সময় এসেছিল আপনার এই 5ই অগস্টের পরের কিছুদিন পর থেকেই শুরু হয়েছিল, এবং তারা চলে যাওয়ার পর সেই ঘটনার পুনরাবৃত্তি এখনো চলছে। এবং আরেকটা জিনিস যেটা সবাই বলার চেষ্টা করছে, যে বাংলাদেশে যে প্রগতিশীলতা এবং সংখ্যালঘু এবং নিরীহ মানুষকে হত্যার যে প্রবণতা, এটা কিন্তু একটা ব্যাপক আকার ধারণ করছে। এই যে আপনি সিলেটের কথা বললেন, ট্যাগ দেওয়া হয়েছে আওয়ামী পরিবার, এখানে বলা হচ্ছে হিন্দু পরিবার। এবং আপনি যদি সামাজিক মিডিয়ায় দেখেন, কিছু কিছু কমেন্টস আছে যেগুলি পড়লে আপনার বমি আসবে, গা গুলাবে। ইয়াং ছেলেরা বলছে যে কি হয়েছে, মারা তো যেতই, দর্শন করলে সমস্যা কি? আপনি খেয়াল করেন বিকৃতি কোন পর্যায়ে চলে গেছে। এই বিকৃতি থেকে যদি সমাজকে উদ্ধার করা না যায়, কেউই কিন্তু নিরাপদ না। হম। আবার আপনি দেখেন, আমি যত কিছু বলি না কেন, মানে আমি তো বলবো যে ঘটনাগুলির জন্য দায় আলটিমেটলি কিন্তু আমাদের সরকারকে নিতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। নিতে হবে। দেখুন, যদি পুলিশের যে প্রথম প্রাথমিক যে বক্তব্য যে ইয়াবা সেবন করতে গেল, তারপর তাদেরকে বাধা দেওয়া, তারা এগুলো করলো, আমি যদি এটা ধরেও নেই যে ঠিক আছে এটাই সত্য, তো ইয়াবা সেবন করা এটাও তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ব্যর্থতা। দেশে ইয়াবা আসবে কেন? ইয়াবা কি আমাদের এখানে ফ্যাক্টরি আছে বাংলাদেশে? বাইরের থেকে আসে কেন? আপনি ফিরাতে পারেন না কেন? এগুলো কি সরকারের দায় না? আবার দেখুন, একই সময় চাঁদাবাজিটা, সারা দেশে চাঁদাবাজি এমন ভাবে বেড়ে গেছে আপনি চিন্তা করতে পারবেন না। চাঁদাবাজি নিয়ে প্রশ্ন হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ায় দেখলাম যে আপনার পুলিশ লাইন্সে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেখানে যে হামলা করছে, পুলিশ আহত হচ্ছে, কিন্তু পরে দেখা গেল পুলিশকে সাসপেন্ড করা হলো। তো এর মাধ্যমে কি তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে না? এক্স্যাক্টলি, আপনি যেটা বললেন যে ইয়াবার কথা, একমাত্র বাংলাদেশেই একটা মানুষের নাম হয়ে গিয়েছিল ইয়াবা বৌদি, আপনি চিন্তা করতে পারেন। হুম। এবং সে আবার টেকনাফের চেয়ারম্যানও হয়েছিল। হ্যাঁ, তারপরে
যে সরকারকে তাড়ানো হয়েছে বলে দাবি করা হয়, সেই ফ্যাসিস্ট সরকার যাকে বলা হয়। আবার দেখেন এখানে একটা কথা বলি ভাই, ফ্যাসিস্ট কথাটা বলতে 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 এমন এক জায়গায় আনছে, এখন এই কথাটা বলতে ইচ্ছে করছে কি জানেন? আপনাকে যদি ভাই এখন আমি সুযোগ দিই, ইতালিতে যাবেন, লাভ দিয়ে বলবে ভাই আমার পাসপোর্ট আর টিকিটটা আপনি করে দেন, আমি আপনারা টাকা দিতেছি, আমার ইতালি পাঠান। ইতালি হইলো মুসলিনীর দেশ, কিন্তু প্রথম ফ্যাসিস্ট, বুঝছেন, সবচেয়ে বড় জি। ফ্যাসিস্ট। আচ্ছা এবার যদি আপনারে বলি যে আচ্ছা ভাই ইতালির থেকেও একটা ভালো জায়গা আছে, যাইবেন জার্মানিতে, তখন তো আর 3 লাখ দিয়া করবেন 20 লাখ টাকা বাড়াইয়া দিলাম, আমার জার্মানিতে দেন। জার্মানি তো ফ্যাসিস্টের বাবার দেশ, হিটলারের দেশ, ঠিক না? একটা যদি ফ্যাসিস্টের দেশ আর একটা ফ্যাসিস্টের বাবার দেশ, তো প্রশ্ন হচ্ছে কি জানেন, ফ্যাসিস্ট তাড়াইছেন ঠিক আছে ভাই, কিন্তু ইয়াবা তো তাড়াইতে পারেন নাই, ইয়াবা তাড়াতে পারেননি। এবং আপনি যেটা বললেন যে ইয়াবা আসে কিন্তু আমাদের পাশের দেশ থেকে, হ্যাঁ, এই যে বার্মা থেকে বেশি আসে বলে জানি আমি, যতটুকু জানি মিয়ানমার থেকে। এই সাংঘাতিক নেশা আসলে কি হয় জানেন, এখানে একটা কথা বলা খুব প্রয়োজন মনে করছি আমি। যখন এই যে একটু আগে আপনি নিজেই বললেন ব্রাহ্মণবাড়িয়ার কথা, এটা তো একটা সিগন্যাল, গান বন্ধ করে দেওয়া, সঙ্গীত বন্ধ করে দেওয়া। এবং আমাদের যিনি নতুন তথ্যমন্ত্রী হয়েছেন, আম, আন্দালিব রশিদ রাশিদি, কি যেন আন্দালিব, আন্দালে পার্থ। আন্দালিব পার্থ, আরেকটা মাঝখানে কি নাম আছে, হ্যাঁ, তো সুদর্শন ভদ্রলোক, এবং আত্মীয়তা সূত্রে আওয়ামী লীগেরও আত্মীয়, আবার বিএনপিও করেন বা অন্য দলের সাথেও মানে মোর্চায় আছেন। তো উনি আবার বলছেন তথ্যমন্ত্রী হয়ে যে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই, এগুলো চলবে না। চলবে না মুখে বললে তো হবে না, ওরা তো হারমোনিয়াম ভেঙে ফেলছে প্রতিনিয়ত। হ্যাঁ, আলাউদ্দিন খাঁর যে স্মৃতি বিজড়িত ব্রাহ্মণবাড়িয়া ধ্বংস করে দিয়েছে প্রায়। হ্যাঁ, বাদ্যযন্ত্রগুলো তাদের চোখের শত্রু হয়েছে। তো আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি, গান থাকবে না, সঙ্গীত থাকবে না, নাচ থাকবে না, আপনার কি বলে এটাকে আবৃত্তি থাকবে না, প্রেম থাকবে না, বিরহ থাকবে না, তাহলে কি থাকবে? উন্মাদনা, গাঁজা, ফেন্সিডিল, এগুলো থাকবে। দেখেন এই যে বয়ানগুলি হয়, ধর্মের নামে যে বয়ানগুলি হয়, সেখানে এক সম্প্রদায়ের বিরুদ্ধে, অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে, প্রগতিশীলতার বিরুদ্ধে, সঙ্গীতের বিরুদ্ধে, এগুলো নিয়ে নানা কথা বলে। কিন্তু কখনো আপনি শুনেছেন যে মাদকের বিরুদ্ধে বলে? বলে ওরা যদি ক্যাম্পেইন করতো যে মাদকের বিরুদ্ধে, তাহলেও তো কাজ হইতো। তার মানে কি তলায় তলায় একটা, কিন্তু আমি বলবো তলায় তলায় একটা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে বাংলাদেশ নিমজ্জিত হয়ে আছে। এবং এই যে গান বাজনা, এগুলি যদি প্রোটেক্ট করতে না পারে বিএনপি, বিএনপি কি ভুলে গেছে যে বিএনপির যিনি প্রধান, যাকে মুক্তিযুদ্ধের ঘোষক দাবি করে তারা রাজনীতি করছেন, সেই ভদ্রলোক, আমাদের জিয়া রহমানের কথা বলছি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, তারপরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি, এগুলি বিএনপি সিগনেচার সঙ্গে পরিণত হয়ে গেছিল, যে কারণে আওয়ামী লীগের আমলে এইসব গান বাজানো হতো না। আওয়ামী লীগের যেমন জয় বাংলা, বাংলা জয় ছিল, এদের ছিল। আমি বলতে চাচ্ছি কি, তখন সঙ্গীতটা সবাই গ্রহণ করেছিল। আজকে সঙ্গীত গ্রহণ করে যদি প্রতিরোধ দাঁড় করানো না যায়, তারপরে তো একদিন আপনি দেখবেন যে রাষ্ট্রীয় অনুষ্ঠানেও আর গান বাজনা হবে না। এবং সেই প্রক্রিয়ার জন্য তো আমাদের বিরোধী দল রয়েছেই। আপনি একটা জিনিস খেয়াল করেন তো, যখন জাতীয় সঙ্গীত গীত হয় পৃথিবীর বিভিন্ন দেশে, আপনি দেখবেন সবার ঠোঁট বিড়বিড় করে, আমাদের বিরোধী দলের ঠোঁট কিন্তু বিড়বিড় করে না। অর্থাৎ তারা না পারতে এটাকে মেনে নিয়েছে। এই যে সঙ্গীতের প্রতি অনীহা, এই যে সঙ্গীতের প্রতি অবজ্ঞা, এবং আমাদের সংস্কৃতির প্রতি যে বিরাগ, সেটা আস্তে আস্তে ক্রোধে পরিণত হচ্ছে। এবং সেই ক্রোধ একদিন আমাদের আগুন জ্বালিয়ে শেষ করে দিতে পারে বলে আমার আশঙ্কা হয়। এখন এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে যে প্রসঙ্গটা উঠেছে, ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গে একটু একটা কথা বলে শেষ করি। ওই সম্পর্কে বলতে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেই ফেলেন যে ব্রাহ্মণবাড়িয়ার কথা আলাদা। ব্রাহ্মণবাড়িয়ার কথা আলাদা কেন হবে? ব্রাহ্মণবাড়িয়া কি এই দেশের অংশ নয়? আলাদা কেন হবে? ব্রাহ্মণবাড়িয়াতে উনার জানা উচিত, আমরা পছন্দ, আমাদের বিএনপি পছন্দ করুক বা না করুক, ব্রাহ্মণবাড়িয়া যে রুমিন যিনি জিতেছেন, তিনি কিন্তু শক্তিশালী কথা বলেন। তার কাছ থেকে তার ভূমিকাগুলো শেখা উচিত বলে আমি মনে করি। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তো কি হয়েছে? বাংলাদেশে এরকম বহু স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দেখেছি, সেই মনসুর আলী সাহেবের আমল থেকে আপনার ওই কি লুৎফুজ্জামান বাবর, হ্যাঁ, লুকিং ফর শত্রুস, বহু স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী আমরা দেখেছি, ইনক্লুডিং সোহেল তার সহ নানা ভাঁড়, বহু কিছু দেখেছি আমরা। স্বরাষ্ট্রমন্ত্রী টেকে না, টেকে কিন্তু আপনার আমাদের সংস্কৃতি, টেকে আমাদের সমাজ, টেকে আমাদের, যেটা আমি বলি যে আমাদের বাংলাদেশের যে নর্মাল লাইফের যে প্রক্রিয়াগুলো, সেগুলো বারবার টিকে যায়। ব্রাহ্মণবাড়িয়া
কেন জানি না ব্রাহ্মণবাড়িয়া আপনার বিভিন্ন সময় থেকে, আজকে বহু সময় থেকে, ইভেন গত সরকারের আমলেও যারা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল তাদের আমলেও ব্রাহ্মণবাড়িয়া একটা অগ্নিকুণ্ডের মতো হয়ে আছে। ওখানে প্রায় মারামারি হয় আপনি দেখবেন, এবং দা বল্লম ছুরি নিয়ে দুই পক্ষ তেড়ে আসে, এরকম বহু দৃশ্য দেখেছি আমরা। প্রশ্ন হচ্ছে পুলিশ কি জানে না? পুলিশ যদি না জানে, আপনি বলেন, আপনার হয়তো মনে আছে ঢাকায় এক বিদেশি গুরুত্বপূর্ণ মানুষের একটা ওয়ালেট এবং একটা ল্যাপটপ চুরি হয়েছিল, 12 ঘন্টার মধ্যে পুলিশ সেটা বের করে দিয়েছে, উইদিন 12 আওয়ার্স। 12 ঘন্টার মধ্যে পুলিশ সেটা বের করে তার হোটেলে পৌঁছে দিয়েছিল। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই, কিন্তু পুলিশকে দিয়ে এই কাজটা করাতে হবে। তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হচ্ছে পুলিশকে দিয়ে এই কাজটা করানো। সেখানে যদি তিনি এই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে শান্তি পায়, তাহলে তো আমি বলবো যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? অন্ধ হলে তো প্রলয় বন্ধ থাকবে না। প্রলয় হচ্ছে ভাই, চোখটা মেলেন এবং দেখেন, চোখটা মেলে দেখেন। আমরা অন্য একটা প্রসঙ্গে যাই। আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই এর মধ্যে যে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি হয়েছেন নতুন, যিনি এক উপদেষ্টা ছিলেন, তিনি কিছু কিছু কর্মকাণ্ড করছেন, এগুলো তার আচরণ, তাকে একটা প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নের উত্তর হা অথবা নাতেই দেওয়া যায়, সেটা নিয়ে উনি অনেক জ্বালা টালা নিয়ে আলোচনা করছেন। এটা নিশ্চয়ই আপনি চোখে পড়েছে। এই জ্বালা নিয়ে আপনি কি করবেন? প্রথম কথা হলো, ওনাকে আমি একটা ধন্যবাদ দিতে চাই, জ্বালাটা প্রথম আলোর বিরুদ্ধে হয়েছে এই জন্য, বুঝছেন, কারণ নিউজটা প্রথম আলো করছে। হ্যাঁ, এই জন্য জ্বালা শব্দটা ভালো লেগেছে আমার। কিন্তু উনি এটা বলতে পারেন না। উনার উচিত ছিল উনি দ্বৈত নাগরিক কিনা। ঠিক আছে, এখানে আপনাকে একটা কথা বলি, এই প্রথম আলোর অন্যতম লেখক, আমি নাম বলতে চাই না, আমাদের বন্ধু মানুষ, হ্যাঁ, উনি অনেকদিন চুপচাপ ছিলেন অথবা গা ঢাকা দিয়েছিলেন, আবার এসে এখন কথা বলেন। এই দেখেন, এই যে রংপুরের ঘটনা, আমি কেন বলছি কথাটা, এই যে রংপুরের ঘটনা, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, ঢাকার ঘটনা, সিলেটের ঘটনা, কোনো টু শব্দ করে না। যেই নিজের পত্রিকার বিরুদ্ধে এটা লেগেছে, ওই যে জ্বালাটা, সাথে সাথে একটা স্ট্যাটাস দিয়া বলছে জ্বালা কার হয়েছে এটা আপনার চিন্তার দরকার নেই, আপনি বলেন সত্য কি মিথ্যা। এইটাতে আপনি খেপে উঠছেন কারণ আপনার গায়ে লাগছে, তাই তো? অন্যগুলো আপনার গায়ে লাগে না, তাই না? মানে যখন প্রথম আলো অফিসে আগুন দেওয়া হলো তখন শুধু রিয়েক্ট করবে, অন্যদের পুরে ছাই হয়ে গেলে ওখানে গিয়ে মূলাটা খাবে, আলুটা খাবে পোড়াইয়া, তাই তো? কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি এই প্রতিমন্ত্রীকে মোটেই সমর্থন করছি না। আপনি হয়তো জানেন যে ডুয়েল সিটিজেনশিপ আমাদেরও আছে, আমরা অস্ট্রেলিয়ারও সিটিজেন, জন্মসূত্রে আমরা বাংলাদেশেরও সিটিজেন, কিন্তু নিয়ম হচ্ছে আপনি যদি ওই দেশে রাজনীতি করতে যান, এই দেশে অনেকে করে গেছিল, এই আপনার শেখ হাসিনার সময়ে অনেককে আমি জানি যারা টেম্পোরারি স্থগিত করা যায়, তারা টেম্পোরারি ওটাকে স্থগিত করার জন্য অনুরোধ করে দেশে চলে গিয়েছিল, কেউ কেউ ফিরে এসে আবার ওটাকে বহাল করেছে, আর যারা মনে থাকবে সিদ্ধান্ত নিয়েছে তারা এটাকে ত্যাগ করে যায়। উনার উচিত ছিল একটা পরিষ্কার বয়ান দেওয়া যে আমি এটা রাখি নাই, অথবা এইভাবে আমি আছি, এটা না বলে কার জ্বালা হয়েছে কার জ্বালা হয়নি। ভাই আমি একটা জিনিস দেখলাম আপনার, মানে আমরা চাই বেশি, হয়তো পাই খুব কম যে কোনো সরকারের কাছে। আমাদের জনগণের অত্যন্ত ন্যায্য চাওয়াটাও অত্যন্ত কম করে পাওয়া হয়। এই জন্য আমি অনুরোধ করব, আমাদের ওই গল্পটা মনে রাখতে হবে, আপনি বোধহয় গল্পটা জানেন, যে এক চেয়ারম্যানের কাছে, মানে স্থানীয় লোকাল মোরালের কাছে এক লোক তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য কামান চাইয়ে একটা দরখাস্ত দিয়েছিল, কামান। জি জি। তো ওই লোক তাকে ডাকায় আনছে, বলে যে ওই তোমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য তুমি একটা পিস্তল চাইতে পারো, তুমি একটা বড় জোরে স্টেন গান চাইতে পারো, মেশিন গান চাইতে পারো, কামান চাও কেন মিয়া? কামান তো যুদ্ধে ব্যবহার হয়। কয় কামান চাই কেন স্যার? কমু কখন? মনে আছে গত বছর, তার আগের বছর এই যে বিয়াগুলি হইলো, আপনার কাছে ওরা 30 কেজি চাল 50 কেজি চিনি চাইছিল, আপনি কাটতে লিখছেন 2 কেজি চাল আর 5 কেজি চিনি দিতে। তো আমি কামান চাইলে না, আপনি কাটতে কাটতে আমার একটা পিস্তল দিবেন, পিস্তল চাইলে তো কিছুই দিবেন না। তো কামান কমে কমে পিস্তল হবে। আমাদের চাওয়া বাড়াতে হবে, আমাদের কথা বলতেই হবে। আমি আমাদের বলতে বলছি কি জানেন, আমরা তো ধরেন একটা নিরাপদ ভূমিতে থাকি, দেশের মানুষের জন্য, আপনাদের জন্য, পরিচিত মানুষদের জন্য। আমি খুবই অকপটে আপনাকে বলছি, বহু মানুষের এই ঘটনায় আস্থা নষ্ট হয়ে গেছে। মানুষের যে স্বপ্ন আছে, একটা বাড়ি বানাবে, থাকবে, মানে রাষ্ট্র কেন নির্মাণ হয় আপনার, আমরা সিরিয়াস কথা না গেলেও রাষ্ট্র তো একটা সংজ্ঞা ভাই, রাষ্ট্র হচ্ছে একটা থিওরি।
আপনি এই যে ল্যান্ডটা দেখেন, এই ল্যান্ডটাকে নির্ধারণ করা হয়েছে একটা সংজ্ঞা অনুযায়ী যে একটা রাষ্ট্র হবে, সেখানে একটা মানুষ থাকবে, সেখানে কিছু মানুষ থাকবে, সেখানে কিছু আইন থাকবে, সেখানে কিছু নিয়ম থাকবে, মানুষ নিরাপদে বসবাস করবে। তো সেটাই যদি না হয়, তাহলে রাষ্ট্রের সংজ্ঞা কি আক্রান্ত হচ্ছে না? এটা তো বুঝতে হবে। এই সরকারকে আমরা যতভাবেই দেখি না কেন, আস্তে আস্তে কিন্তু ওদের সময় হয়েছে জবাবদিহিতার, এবং যত এই ঘটনাগুলি বাড়বে তত কিন্তু নেগেটিভ ইফেক্ট বাড়বে এবং পপুলারিটি ক্রমশ ক্ষয়িষ্ণু হতে থাকবে। এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা অনেক সিরিয়াস কথা বলে ফেললাম, এখন একটু কম সিরিয়াস, নন সিরিয়াস না, কম সিরিয়াস, একটা কম সিরিয়াস কথা বলি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনি এর মাঝখানে একটা আমরা দেখলাম যে বিটিভিতে নতুন একজন ডিজি নিয়োগ হয়েছেন, কাজী জেসিন। আমারও একসময় সহকর্মী ছিলেন উনি। তো হঠাৎ করে ওনার দুটো দৃশ্য আমার চোখে পড়লো। একটা দৃশ্য চোখে পড়লো, আমরা দেখলাম যে একটা অনুষ্ঠানে আমাদের সংস্কৃতি মন্ত্রী বেশ আগ বাড়িয়েই ওনার সঙ্গে মানে মাঝখানে একটা সিট ছিল ফাঁকা, সেই সিটের মাঝখান দিয়ে হাত বাড়িয়ে ওনার করমর্দন করছেন। আবার মানে এটা আমার কাছে একটা অস্বস্তি লাগলো, কিন্তু যে মানে যেভাবে উনি হাতটা টেনে করমর্দন করলেন, এটা নিয়ে বেশ সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রল হচ্ছে আর কি। তো এটার থেকে একটু বিশেষ পুরো অর্থ দেখেন, মানে উনি তো একজন মন্ত্রী আর উনি একজন সরকারি কর্মকর্তা, তো কেন? দেখেন, আবেগের বেগ যখন বেড়ে যায় তখন সেটা কোনো বয়স মানে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আরেকটা হচ্ছে, উনি বয়স্ক মানুষ বলে ধরেন যে রমণীর করতল স্পর্শ করা বা হাত স্পর্শ করার কি উনার কোনো স্বাদ হতে পারে না? এইভাবে যদি বিষয়টা দেখি তাহলে ঠিকই আছে, কিন্তু প্রশ্ন হলো, এটা তো একটু রসিকতার মতো হলো, কিন্তু মূল কথা হচ্ছে এটা কিন্তু মনে রাখা প্রয়োজন যে বিষয়টা দৃষ্টিকটু হচ্ছে কিনা। যখনই আপনি পাদপ্রদীপের আলোয় থাকবেন, যে কোনো কারণে হোক, আপনি মন্ত্রী হন, সচিব হন, কোনো গুরুত্বপূর্ণ পদে আসীন হন, তখন ক্যামেরা এবং ফোকাস আপনার উপর থাকবে। নিজেকে সংযত রাখা, আমি খেয়াল করেছি এটা, ওই মেয়েটা একটু বিব্রত হয়েছেন, কাজী জেসিন একটু বিব্রতই হয়েছেন মনে হয়েছে, এবং তার হাতটাকে এইভাবে ধরে রেখেছে এরকম করে, মানে ওই গেস্টারটার প্রয়োজন ছিল না। ওই গেস্টারটা আমি কোনো কারণ দেখি নাই, ওইটা হাতে তালুটা ধরেও চমৎকার করে বলা যেত। এবং আমি যেটা বলি কি জানেন, স্পর্শে যদি স্নেহ থাকে সেটা যেমন বোঝা যায়, স্পর্শে যদি পবিত্রতা থাকে সেটাও তেমন বোঝা যায়। আমরা বলছি না যে এটা অপবিত্র ছিল বা কি ছিল আমরা জানি না, কিন্তু যে স্নেহের একটা স্পর্শ, সেটা যদি সেখানে দেখা যেত তাহলে হয়তো এটা নিয়ে কোনো কথা উঠতো না। তো আমি বলবো যে ধরেন নিতাই রায় চৌধুরী উনার নাম, তো গৌর নিতাই মানে তো জানেন, যারা সাধু হয়ে গেছিল এবং যাদের ছবি হিন্দুরা টানিয়ে রাখে সাধু বলে। তো আপনি সাধু না হন, অন্তত গৌর নিতাই নিতের মর্যাদাটা রাখেন, এটা আর কি, তাহলে একটু ভালো হয়। না, আমরা ওই বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আপত্তি করছি এবং সংস্কৃতি মন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে আপত্তি করছি। আসলে ওনারা বলতে পারেন যে আমরা তাহলে যাবো কোন দিকে, এদিকে করলে সমস্যা, ওদিকে করলে সমস্যা। না না না, আমরা তো উনাকে হাতের দিকে যেতে নিষেধ করেছি, আর সব তো ঠিক আছে, বাকি কিছু তো আমরা নিষেধ করিনি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা আসলে সিরিয়াস আলাপ দিয়ে শুরু করলাম, শেষ দিকে একটু হালকা করার চেষ্টা করলাম, তাতেও হালকা হলো না। এই কারণে কি, সমস্যাগুলো তো থেকেই গেল। একদম শুরুতে আপনি যে কথাটা বলেছিলেন সেটা দিয়ে আমি শেষ করি। আপনি কিন্তু একটা আশঙ্কার কথা বলেছিলেন, সেটা হলো তাহলে কি এগুলো জঙ্গিবাদ কি আবার ফিরে আসছে? আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝখান থেকে যেন একটা আশঙ্কা দেখা গিয়েছিল, এবং সব সময় সকল সরকারের যে প্রবণতা যে এটাকে অস্বীকার করা, আমাদের এই সরকারও অস্বীকার করছে। কিন্তু গণপতি চক্রবর্তীকে সপরিবারে যে মৃত্যু মানে নিহত হতে হলো, এটাকে অস্বীকার করবেন কিভাবে? সিলেটে যে একটা আওয়ামী পরিবারকে সপরিবারে নিহত হতে হলো, এবং দৃশ্যত কোনো কারণ ছাড়া, কেউ বলতে পারছে না কারণটা কি, এদের অপরাধটা কি ছিল এটা কেউ জানে না, এবং অপরাধটা সরকার বেরো করতে পারছে না, তাহলে কাকে দায় দিবেন? আমি এখানে একটা কথা আপনি একটু ধরে দেই, অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সময় অনেকগুলো শীর্ষ সন্ত্রাসী কিন্তু জেলখানা থেকে বেরিয়ে গিয়েছিল, অনেক অস্ত্র কিন্তু লুট হয়েছিল, কেউ কিন্তু উদ্ধার করেনি এবং করার চেষ্টা করেছে কিনা তাও যায় না। জীবনের আপনি শেষ করে যান আলোচনাটা।
আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনাকে, যে ওই শেখ হাসিনার সময় আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করেছিলাম, যে আপনার যদি ক্যান্সার হয়, আপনাকে আমি যতই ব্র্যান্ডেড শার্ট পরাই, চকচকে জুতো পরাই, টাই পরাই, ঘোরাই না কেন, আপনার কিন্তু প্রয়োজন আসলে কেমোথেরাপি। এবং কেমোথেরাপি যদি আপনি না নেন, এক সময় কিন্তু আপনি মারা যাবেন অথবা আপনি পঙ্গু হয়ে যাবেন। এবং তারা কিন্তু তাদের পরিণতি তাদের ভোগ করতে হয়েছে। এই যে আপনি বললেন না যে অস্বীকার করার প্রবণতা, এই পরিবারটা কেন মারা গেছে এটা মানুষের জানার অধিকার নেই? আপনার একটা বাচ্চা ছেলে, আমার কি মায়া লেগেছে, ছেলেটা হারমোনিয়াম বাজিয়ে গাচ্ছিল, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, রবীন্দ্রনাথের গানটি